সন্ধ্যা, পারস্য উপসাগরের উত্তাল ঢেউ আর মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ। বিশ্ব আজ এক ভয়াবহ মহাপ্রলয়ের দ্বারপ্রান্তে। তেহরানকে পেন্টাগনের হুমকি আর টিকে থাকার লড়াইয়ে ইরানের পাল্টাপাল্টি হুঙ্কার। বারবার নাটকীয় মোড় নিচ্ছে এই সংঘাত। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে মার্কিন শর্তগুলো অগ্রহণযোগ্য এবং তারা মধ্যপ্রাচ্যে হামলা অব্যাহত রাখবে। এই প্রত্যাখ্যানের ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। তবে কি আমরা পারমাণবিক যুদ্ধের মুখোমুখি? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন টিভির সাপ্তাহিক আয়োজন ওয়ার্ল্ড ইনসাইটে। আপনাদের সাথে আছি আমি অন্তরা সরকার অর্থী। শুরুতেই ইরান ও মার্কিন ইসরায়েল সংঘাতে মানবিক বিপর্যয়ের খবর। মধ্যপ্রাচ্যের আকাশ আজ বারুদের ধোঁয়ায় আচ্ছন্ন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল সরাসরি সংঘাত এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে। একদিকে আধুনিক মারণাস্ত্রের গর্জন, অন্যদিকে ঘরছাড়া লাখ লাখ মানুষের হাহাকার, বিপর্যস্ত সাধারণ জীবন। জাতিসংঘের তথ্যমতে এই এক মাসে বাস্তুচ্যুত হয়েছে কয়েক মিলিয়ন মানুষ, আর নিহতের সংখ্যা ছাড়িয়েছে কয়েক হাজার। যে শহরগুলো এক মাস আগে ব্যস্ত ছিল জীবনের স্পন্দনে, আজ সেখানে শুধুই ধ্বংসের স্তূপ। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত বিমান হামলার পর থেকে ইরানে জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে তেহরানের আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় শত শত বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী কেবল ইরানেই প্রাণ হারিয়েছে ২১৬ জনের বেশি শিশু। লেবানন থেকে প্রায় ১০ লাখ মানুষ ভিটেমাটি ছেড়ে পালিয়েছে। ১ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফায় সংঘাতে সিরিয়া সীমান্তে ভিড় করেছে হাজার হাজার শরণার্থী। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর মতে মধ্যপ্রাচ্য এখন বিশ্বের বৃহত্তম শরণার্থী সংকটের মুখোমুখি। লেবানন থেকে ১,৪৭,০০০-এর বেশি মানুষ ইতিমধ্যে সিরিয়ায় আশ্রয় নিয়েছে, অথচ সিরিয়া নিজেই দীর্ঘদিনের যুদ্ধে জরাজীর্ণ। মানবিক সহায়তার পথগুলো আজ রুদ্ধ। ইরানের হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় এবং আকাশপথ অনিরাপদ হওয়ায় জীবন রক্ষাকারী ওষুধ ও খাদ্য সরবরাহ পৌঁছতে পারছে না। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল জানিয়েছে ইরানের অন্তত ২০টি প্রদেশে বেসামরিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। স্কুল, হাসপাতাল এবং পানি সরবরাহ কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু হওয়ায় মহামারী আশঙ্কা দেখা দিয়েছে। পাল্টা হামলায় ইসরায়েল এবং পার্শ্ববর্তী দেশগুলোতে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। কুয়েত, বাহরাইন ও কাতার পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই যুদ্ধের আঁচ। ইসরায়েলের তেল আবিব থেকে শুরু করে ইরানের প্রত্যন্ত গ্রাম, কোথাও আজ সাধারণ মানুষ নিরাপদ নয়। এদিকে ট্রাম্পের ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবির ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত ২টি যুদ্ধবিমান ও ৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করছে ইরান। ইরানের কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি জানান, নিজস্ব নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিমান ও ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে ইরানের হামলায় মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হলেও দেশটির সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় কোনো প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবি জানানোর কয়েক ঘণ্টার মাথায় ফের বড় ধরনের ধাক্কা খেল ওয়াশিংটন। শুক্রবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের অত্যাধুনিক ও নববিকশিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মধ্য ইরানে মার্কিন স্টিলথ F-35 যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি এমনভাবে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে যে এর পাইলটের পরিণতি সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে শুক্রবার সকালেই পারস্য উপসাগরের কেশম দ্বীপের দক্ষিণে আরেকটি উন্নত মানের মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানায় IRGC। ইরানে যুক্তরাষ্ট্রের বিধ্বস্ত যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু বা সেনাকে খুঁজে বের করা এখন সময়ের লড়াই হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন উদ্ধারকারী দলের পাশাপাশি ইরানও তাকে খুঁজে বের করার দৌড়ে নেমেছে। যুদ্ধবিমানের 2 ক্রুর মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে।
অপরজনকে খুঁজতে এরই মধ্যে ইরানে পৌঁছেছে মার্কিন বিশেষ বাহিনী। নিখোঁজ মার্কিন ক্রুকে জীবিত ধরতে $৬৬,১০০ পুরস্কার ঘোষণা করেছে ইরান। এছাড়া ইস্পাহানের আকাশে 2টি MQ-9 অ্যাটাক ড্রোন ভূপাতিত করা হয়েছে। পাশাপাশি বুশেহরের আকাশে একটি হার্মেস ড্রোন ধ্বংস করা হয়েছে। এই সফল অভিযানের পর IRGC সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছে, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের যে দাবি ট্রাম্প করছেন তার ধাহা মিথ্যা প্রমাণিত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান। ট্রাম্পের এই মন্তব্যকে বড় ধরনের যুদ্ধাপরাধ করার ইচ্ছা ও স্বীকারোক্তি বলে অভিহিত করেছেন তিনি। ওদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। এনবিসিকে মুঠোফোনে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সামরিক অভিযান ও কূটনৈতিক আলোচনা একসঙ্গেই চলছে। চলমান উদ্ধার অভিযানের বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে একে জটিল ও সক্রিয় বলেও উল্লেখ করেন ট্রাম্প। পারমাণবিক বোমা আধুনিক সমরাস্ত্রের চূড়ান্ত বিভীষিকা। যদি কখনো আমেরিকা আর ইরানের মধ্যে সংঘাত চরম রূপ নেয় এবং পারমাণবিক হামলা চালানো হয়, তবে প্রথম 1 মিনিটেই বদলে যাবে ইতিহাসের গতিপথ। একটি পারমাণবিক বোমা মাত্র 60 সেকেন্ডে কী পরিমাণ ধ্বংসযজ্ঞ চালাতে পারে? যুক্তরাষ্ট্র যদি তেহরানে পারমাণবিক হামলা চালায় কি হবে তাহলে? মুহূর্তেই প্রাণ হারাবে লক্ষাধিক মানুষ, প্রচণ্ড শকওয়েভে তাসের ঘরের মতো ধসে পড়বে দালান কোঠা, মাত্র কয়েক সেকেন্ডে ধ্বংসস্তূপে পরিণত হবে এক জীবন্ত জনপদ। বিস্ফোরণের প্রথম সেকেন্ড আকাশ ফেটে বের হবে সূর্যের চেয়েও কয়েক গুণ উজ্জ্বল আলো। এই তীব্র আলোক ছটায় কয়েক মাইল ব্যাসার্ধের মধ্যে থাকা মানুষ মুহূর্তেই অন্ধ হয়ে যাবে। পরের মুহূর্তেই তৈরি হবে লক্ষাধিক ডিগ্রি সেলসিয়াসের এক বিশালাকার অগ্নিপিণ্ড। এই তাপের সংস্পর্শে আসা সবকিছু পাথর, লোহা কিংবা মানবদেহ মুহূর্তেই বাষ্পে পরিণত হবে। বিস্ফোরণের 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে শুরু হবে বিধ্বংসী শকওয়েভ। শব্দের চেয়েও দ্রুত গতিতে এই বাতাস চারদিকে ছড়িয়ে পড়বে। 1 থেকে 2 মাইল ব্যাসার্ধের মধ্যে থাকা বড় বড় দালান কোঠা তাসের ঘরের মতো ধসে পড়বে। যারা সরাসরি অগ্নিপিণ্ডের আওতায় নেই তাদের শরীর প্রচণ্ড তাপে ঝলসে যাবে। শুরু হবে 3য় ডিগ্রির দহন। 30 সেকেন্ডের মাথায় আকাশচুম্বী ধুলো আর তেজস্ক্রিয় কণার একটি স্তম্ভ বা মাশরুম ক্লাউড তৈরি হবে। একই সঙ্গে শুরু হবে শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক পালস। এর ফলে মাইলের পর মাইল এলাকা জুড়ে সব ধরনের বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি অচল হয়ে যাবে। কোনো বার্তা পাঠানোর সুযোগও থাকবে না। 1 মিনিট পূর্ণ হওয়ার আগেই শুরু হবে ভ্যাকিউম ইফেক্ট। শকওয়েভ বাইরের দিকে যাওয়ার পর মাঝখানে যে শূন্যতা তৈরি হবে তা পূরণ করতে বাতাস উল্টো দিকে তীব্র বেগে ছুটে আসবে। এতে দাঁড়িয়ে থাকা অবশিষ্ট কাঠামো ধসে পড়বে। আকাশ জুড়ে ছড়িয়ে পড়বে তেজস্ক্রিয় ছাই, যা পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে শুরু করবে মরণ ব্যাধি রেডিয়েশন সিকনেস। পারমাণবিক যুদ্ধে কোনো পক্ষই জয়ী হয় না। এই ধ্বংসলীলা কেবল একটি দীর্ঘস্থায়ী মহাবিপর্যয়ের শুরু মাত্র। ভূ রাজনীতির এই খেলায় মানবতা আজ এক অনিশ্চিত খাদের কিনারায় দাঁড়িয়ে। মধ্যপ্রাচ্যের তপ্ত সংঘাত থেকে একটু বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরেই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত ওয়ার্ল্ড ইনসাইটে। ইরানে হামলা হলে কোনো শত্রু সেনা জীবিত ফিরবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি। আর ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন, বেসরকারি অবকাঠামোতে হামলা চালিয়ে ইরানকে আত্মসমর্পণের জন্য বাধ্য করা যাবে না। এদিকে ইরান ইস্যুতে ইসরায়েল ওয়াশিংটনের নির্দেশনার বাইরে যাবে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুপক্ষের কথা চালাচালির মধ্যেও অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র ক্রমেই ঘনীভূত হচ্ছে বারুদের গন্ধ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এখন এক চূড়ান্ত সংঘাতের দোরগোড়ায় দাঁড়িয়ে। একদিকে তেহরানের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে ওয়াশিংটনের অনড় অবস্থান। সব মিলিয়ে পুরো অঞ্চল যেন এক জীবন্ত আগ্নেয়গিরি।
ইরানি কমান্ডারদের রণপ্রস্তুতির নির্দেশ দিয়ে এক বার্তায় ইরানের সেনাপ্রধান আমির হাতামি জানিয়েছেন, শত্রু যদি ইরানের মাটিতে স্থল অভিযান চালানোর দুঃসাহস দেখায় তবে কোনো সেনাই জীবিত ফিরবে না। সেনাপ্রধানের এই বজ্রকঠিন ঘোষণা ইরানি বাহিনীর মরণপণ লড়াইয়ের মানসিকতাকে ফুটিয়ে তুলেছে। এদিকে বেসামরিক অবকাঠামো ও কারাত শহরের B1 সেতুতে মার্কিন ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একে যুদ্ধের নৈতিক পতন হিসেবে অভিহিত করেছেন। তার স্পষ্ট বার্তা, সেতু ধ্বংস করে বা রক্ত ঝরিয়ে ইরানকে আত্মসমর্পণের পথে বাধ্য করা যাবে না। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে শোনা যাচ্ছে চরম আধিপত্যের সুর। তিনি দাবি করেছেন ইসরায়েল তার আজ্ঞাবহ এবং তিনি যা বলবেন তেল আবিব ঠিক তাই করবে। একই সাথে তিনি ইরানকে সতর্ক করে বলেছেন, সময় ফুরিয়ে যাওয়ার আগে যেন তারা চুক্তিতে আসে, নতুবা সামনে আরও ভয়াবহ আঘাত অপেক্ষা করছে। যুদ্ধের এই ডামাডোলের মাঝেই পেন্টাগনের শীর্ষ নেতৃবৃন্দের বড় রদবদল ঘটিয়ে মার্কিন সেনাপ্রধান জেনারেল রেন্ডি জর্জকে বরখাস্ত করা হয়েছে, যা মার্কিন সমর কৌশলে নতুন কোনো মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। মাঠ পর্যায়ের গোয়েন্দা তথ্য বলছে 5 সপ্তাহের হামলার পরও ইরানের সামরিক সক্ষমতা এখনও রীতিমতো বিপজ্জনক। গোয়েন্দাদের মতে ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং ড্রোন ভান্ডার এখনও অক্ষত, যা যে কোনো মুহূর্তে পুরো অঞ্চলকে ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা রাখে। এরই মধ্যে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে, যা প্রতিহত করতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাল্টাপাল্টি এই হামলা আর হুমকি ধুমকিতে মধ্যপ্রাচ্যের আকাশ এখন কেবলই মহাপ্রলয়ের সংকেত দিচ্ছে। যুদ্ধের ডামাডোলের বাইরে বিজ্ঞানের রোমাঞ্চকর দুনিয়ায় ফেরা যাক। দীর্ঘ বিরতির পর আবারও মহাকাশ ভ্রমণের দুয়ার খুলছে রিচার্ড ব্র্যানসনের ভার্জিন গ্যালাকটিক। বিলাসবহুল মহাকাশ পর্যটনের বাজারে আবারও ডানা মেলছে ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনের ভার্জিন গ্যালাকটিক। দীর্ঘ 2 বছরের বিরতি কাটিয়ে সংস্থাটি তাদের মহাকাশ ভ্রমণের নতুন বুকিং শুরু করেছে। পকেটে 8 কোটি টাকা থাকলে যে কেউ এখন নাম লেখাতে পারে 90 মিনিটের এই রোমাঞ্চকর যাত্রায়। পৃথিবীর ধুলোবালি আর যানজটের যান্ত্রিকতায় হাঁপিয়ে উঠেছেন? ভাবছেন নীল আকাশ চিরে মহাকাশে পাড়ি দেবেন? আপনার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আবারও টিকিট বিক্রি শুরু করেছে ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনের মহাকাশ সংস্থা ভার্জিন গ্যালাকটিক। দীর্ঘ 2 বছরের বিরতি কাটিয়ে সংস্থাটি তাদের মহাকাশ পর্যটন কার্যক্রমের নতুন বুকিং নিচ্ছে। তবে এই রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য পকেটে থাকতে হবে মোটা অঙ্কের অর্থ। বর্তমানে একটি টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে $7,50,000 মার্কিন, যা বাংলাদেশি মুদ্রায় 8 কোটি টাকার কাছাকাছি। এর আগে এই টিকিটের দাম ছিল প্রায় $4.5 লাখ। কোম্পানি কর্তৃপক্ষ সাব জানিয়ে দিয়েছে এই মূল্য সীমিত সময়ের জন্য এবং ভবিষ্যতে তা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাই আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এখনই বুকিং নেয়ার মোক্ষম সময়। মহাকাশ ভ্রমণের নেশায় বুঁদ হওয়া ধনকুবেরদের জন্য এই মুহূর্তে ভার্জিন গ্যালাকটিকই সবচেয়ে বড় ভরসা। কারণ জেফ বেজোসের মহাকাশ সংস্থা ব্লু অরিজিন তাদের পর্যটন ফ্লাইট বর্তমানে স্থগিত রেখেছে এবং ইলন মাস্কের স্পেসএক্স ব্যস্ত রয়েছে সরকারি চুক্তি ও কার্গো পরিবহনের কাজে। ফলে এই বাজারে আপাতত একচ্ছত্র আধিপত্য বিস্তারের সুযোগ পাচ্ছে ব্রানসনের সংস্থাটি। তবে টিকিট এখন বিক্রি হলেও নতুন যাত্রীদের মহাকাশ যাত্রা শুরু হতে 2026 সালের শেষ নাগাদ বা 2027 সালের শুরু পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। বর্তমানে তাদের ফাউন্ডিং অ্যাস্ট্রোনট কমিউনিটিতে প্রায় 650 জন সদস্য রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে নিজেদের ফ্লাইটের অপেক্ষায় প্রহর গুনছেন। ভার্জিন গ্যালাকটিকের এই দীর্ঘ পথ চলা মোটেও মসৃণ ছিল না। 2011 সালে ফ্লাইট শুরুর উচ্চাভিলাষী পরিকল্পনা থাকলেও 2014 সালের এক ভয়াবহ দুর্ঘটনায় কো পাইলট মাইকেল আলসবেরির মৃত্যু ও নানা প্রযুক্তিগত জটিলতা তাদের কয়েক ধাপ পিছিয়ে দিয়েছিল। তবে 2 দশকেরও বেশি সময় ধরে নিরলস চেষ্টার পর তারা এখন নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার দিকে এগিয়ে যাচ্ছে। সব ঠিক থাকলে খুব শিগগিরই 90 মিনিটের এই মহাকাশ ভ্রমণ পর্যটন শিল্পে এক নতুন দিগন্তের সূচনা করবে। দর্শক, অনুষ্ঠান শেষ করব ভিন্ন স্বাদের এক খবর জানিয়ে। দীর্ঘ 54 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও চাঁদের উদ্দেশ্যে যাত্রা করল মানুষ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কেনেডি স্পেস সেন্টার থেকে বৃহস্পতিবার 4 নভোচারীকে নিয়ে সফলভাবে মহাকাশে পাড়ি জমিয়েছে নাসার শক্তিশালী রকেট স্পেস লঞ্চ সিস্টেম। আর্টেমিস 2 মিশনের মাধ্যমেই অর্ধ শতাব্দী পর চন্দ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে প্রদক্ষিণ করতে যাচ্ছে মানবজাতি।
Engines lit. 4, 3, 2, 1. Booster ignition. And lift off. অর্ধ শতাব্দীর বেশি সময় পর আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী চাঁদের উদ্দেশ্যে যাত্রা করেছেন। আর্টেমিস 2 মিশনে অংশ নিচ্ছেন নাসার 4 নভোচারী রিড ওয়াইজম্যান, ক্রিস্টিনা কচ, ভিক্টর গ্লোভার এবং কানাডিয়ান মহাকাশচারী জেরেমি হ্যানসেন। নাসার লক্ষ্য কেবল চাঁদে যাওয়াই নয়, বরং সেখানে স্থায়ী একটি ঘাঁটি তৈরি করা। বুধবার ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ হওয়া এই 10 দিনের অভিযানে তারা চাঁদ প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরবেন। এই মিশনে অরিয়ন ক্যাপসুলের জীবন রক্ষাকারী ব্যবস্থা পরীক্ষা করা হচ্ছে, যা 2028 সালে চাঁদে মানুষের পুনরায় অবতরণের পথ প্রশস্ত করবে। মহাকাশে পৌঁছানোর পর প্রথম 8.5 ঘন্টা নভোচারীরা অরিয়ন ক্যাপসুলের পানি সরবরাহ, শৌচাগার এবং বাতাস নিয়ন্ত্রণ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরীক্ষা করে দেখছেন। বৃহস্পতিবার অরিয়ন ক্যাপসুলকে চাঁদের কক্ষপথের দিকে ঠেলে দিতে একটি বিশেষ ইঞ্জিন সম্পন্ন করার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে সোমবার নভোচারীরা চাঁদের পাশ দিয়ে উড়ে যাবেন। এই ভ্রমণের সময় তারা পৃথিবী থেকে প্রায় 2,48,655 মাইল দূরে চলে যাবেন, যা 1970 সালের অ্যাপোলো 13 মিশনের গড়া রেকর্ডকেও ছাড়িয়ে যাবে। চাঁদের পৃষ্ঠ থেকে মাত্র 4 থেকে 6,000 মাইল ওপর দিয়ে যাওয়ার সময় তারা প্রথমবারের মতো মানুষের চোখে চাঁদের সেই অন্ধকার অংশটি দেখার সুযোগ পাবেন, যা পৃথিবী থেকে কখনোই দেখা যায় না। 2027 সালে আর্টেমিস 3 মিশনের মাধ্যমে স্পেস এক্স ও ব্লু অরিজিনের ল্যান্ডার ব্যবহার করে নিম্ন কক্ষপথে প্রযুক্তিগত পরীক্ষা চালানো হবে। সবশেষে 2028 সালে আর্টেমিস 4 মিশনের মাধ্যমে মানুষ আবারও চাঁদের মাটিতে পা রাখবে। 10 এপ্রিল সান ডিয়েগোর অদূরে প্রশান্ত মহাসাগরে অরিয়ন ক্যাপসুলের অবতরণের মাধ্যমে এই 10 দিনের শ্বাসরুদ্ধকর অভিযানের সমাপ্তি ঘটবে। বারুদ আর বিবাদের এই পৃথিবীতে প্রতিটি দিনই যেন নতুন এক চ্যালেঞ্জ। আজ যে সংঘাত আমরা দেখছি তা হয়তো আগামীর কোনো বৃহৎ পরিবর্তনের ভিত্তিপ্রস্তর। আমরা চেষ্টা করেছি সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর গভীর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে, কারণ খবরের পেছনের সত্য জানাই আমাদের লক্ষ্য। আগামী সপ্তাহে নতুন কোনো সমীকরণ আর রহস্যের সমাধান নিয়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। দেশ বিদেশের সব শেষ খবর জানতে নিয়মিত চোখ রাখুন গ্রিন টেলিভিশনে। শুভরাত্রি।